বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন সহ উত্তর 2025 নিয়ে আলোচনা করব। যারা 2025-এ এবছর পরীক্ষা দেবে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ ইংরাজি এবং বাংলা ভার্সনে পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। আমরা অষ্টম অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। এর আগে আমরা সপ্তম অধ্যায় পর্যন্ত আলোচনা করেছি। অষ্টম অধ্যায়ের মোট 6টি সাব অধ্যায় রয়েছে। প্রথম সাব অধ্যায় হচ্ছে পর্যায় সারণী। এখান থেকে একটি এমসিকিউ, দুটি এসএকিউ এবং একটি 3 নম্বরের প্রশ্ন, মোট 6 নম্বরের প্রশ্ন পড়বে। আইনীয় ও সমযোজী বন্ধন, এখান থেকে একটি এমসিকিউ, একটি এসএকিউ এবং দুটি 2 নম্বরের প্রশ্ন, অর্থাৎ মোট 6 নম্বরের প্রশ্ন পড়বে। তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, এখান থেকে একটি এমসিকিউ প্রশ্ন, দুটি এসএকিউ এবং একটি 3 নম্বরের প্রশ্ন, অর্থাৎ 6 নম্বরের মোট প্রশ্ন পড়বে। পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, এখান থেকে একটি এমসিকিউ, দুটি এসএকিউ, একটি 2 নম্বরের প্রশ্ন ও একটি 3 নম্বরের প্রশ্ন, অর্থাৎ মোট 8 নম্বরের প্রশ্ন পড়বে। ধাতুবিদ্যা থেকে একটি এমসিকিউ, দুটি এসএকিউ এবং একটি 2 নম্বরের প্রশ্ন, অর্থাৎ মোট 5 নম্বরের প্রশ্ন। এবং জৈব রসায়ন, এখান থেকে একটি এমসিকিউ, দুটি এসএকিউ এবং একটি 2 নম্বরের প্রশ্ন ও একটি 3 নম্বরের, মোট 8 নম্বরের প্রশ্ন পড়বে। অর্থাৎ অষ্টম অধ্যায়ের যে সাব অধ্যায়গুলো রয়েছে সমস্ত অধ্যায়গুলিরই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তর আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো। সেগুলি করলে তোমরা এখান থেকেই কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেয়ে যাবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। আমরা চলে এলাম পর্যায় সারণী। এখান থেকে 6 নম্বরের প্রশ্ন মোট পড়বে। মেন্ডেলিপের পর্যায় সারণীতে কয়টি পর্যায় ও কয়টি শ্রেণী রয়েছে? 7টি পর্যায় ও 9টি শ্রেণী রয়েছে। আধুনিক পর্যায় সারণীতে কয়টি পর্যায়, কয়টি শ্রেণী? 7টি পর্যায় এবং 18টি শ্রেণী রয়েছে। হ্যালোজেন মৌলগুলি কোন শ্রেণীতে অবস্থান করে? হ্যালোজেন মৌলগুলি মেন্ডেলিপের পর্যায় সারণীর 7ম শ্রেণীতে এবং আধুনিক পর্যায় সারণীর 17 নম্বর শ্রেণীতে অবস্থান করে। নোবেল গ্যাসগুলি কোন শ্রেণীতে অবস্থান করে? নোবেল গ্যাসগুলি 9ম শ্রেণী বা 0 শ্রেণী বা 18 নম্বর শ্রেণীতে অবস্থান করে। হ্যালোজেন কোন হ্যালোজেনটির তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক? ফ্লোরিন হ্যালোজেনটির তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক। মৌলের এমন একটি ধর্মের নাম লেখো যা পর্যায়বৃত্ত নয়। তেজস্ক্রিয়তা পর্যায়বৃত্ত ধর্ম নয়। কোন পর্যায়কে অতি হস্র পর্যায় বলে? প্রথম পর্যায়কে অতি হস্র পর্যায় বলে। 2টি মাত্র মৌল থাকে। কোন কোন পর্যায়কে হস্র পর্যায় বলা হয়? দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়কে হস্র পর্যায় বলা হয়। 2টি ইউরেনিয়মোত্তর মৌলের নাম লেখো, নেপচুনিয়াম এবং প্লুটোনিয়াম। কোন মৌলের বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি? লিথিয়াম মৌলের বিজারণ ক্ষমতা সবথেকে বেশি। কোন মৌলের জারণ ক্ষমতা সর্বাধিক? ফ্লোরিন মৌলের জারণ ক্ষমতা সর্বাধিক। কোন হ্যালোজেন মৌলটির আকার সবচেয়ে ছোট? ফ্লোরিনের আকার সবচেয়ে ছোট। সন্ধিগত মৌলগুলো কোন শ্রেণীতে অবস্থান করে? সন্ধিগত মৌলগুলি দীর্ঘ পর্যায় সারণীর 3য় থেকে দ্বাদশ শ্রেণীতে অবস্থান করে। 2 নম্বরের প্রশ্ন, মেন্ডেলিভের পর্যায় সূত্রটি লেখো। আধুনিক পর্যায় সূত্রটি লেখো। হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলা হয় কেন? পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থানের পক্ষ বিপক্ষে যুক্তি দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শ্রেণী ও পর্যায় বরাবর পরমাণুর ব্যাসার্ধ কিভাবে পরিবর্তিত হয়? শ্রেণী ও পর্যায় বরাবর পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা কিভাবে পরিবর্তিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শ্রেণী এবং পর্যায় বরাবর জারণ ক্ষমতা কিভাবে পরিবর্তিত হয়? শ্রেণী এবং পর্যায় বরাবর বিজারণ ক্ষমতা কিভাবে পরিবর্তিত হয়? শ্রেণী এবং পর্যায় বরাবর আয়নাইজেশন শক্তি কিভাবে পরিবর্তিত হয়? আর হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত এই 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলির পরমাণু ক্রমাঙ্ক পরপর দেওয়া রইল, সাজানো রইল। তোমরা এটাকে মনে রাখবে, কারণ এখানে যদি তোমাদের কোন শ্রেণীতে কোন মৌলটি কোন শ্রেণীতে অবস্থান করে জানতে বলা হয় তাহলে কিন্তু তোমরা এটা পড়তে পারবে। দ্বিতীয় পর্যায়ের মৌলগুলির অবস্থান মনে রাখতে হবে, কারণ যদি বলে যে তড়িৎ ঋণাত্মকতা বা পরমাণুর ব্যাসার্ধ বা হাইড্রোজেন শক্তি ইত্যাদি অনুযায়ী সাজাও, সেক্ষেত্রে তোমাদের করতে সুবিধা হবে। আর প্রথম শ্রেণী এবং সপ্তম শ্রেণীর মৌলগুলোও কিন্তু এরাও মনে রাখতে হবে। এরপর আমরা চলে যাচ্ছি অষ্টম অধ্যায়ের দ্বিতীয় সাব ইউনিট, আয়নীয় ও সমযোজী বন্ধন। এখানে অবজেক্টিভ প্রশ্ন খুবই কম হয়। সমযোজী বন্ধন বর্তমান আছে HCl এ। কোন মৌলটির সবচেয়ে সমযোজী আয়নীয় যৌগ এবং অসমযোজী 3টি বন্ধনই রয়েছে? এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের রয়েছে। নাইট্রোজেন অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা 3টি। জলের যে অদাব্য সমযোজী যৌগ হলো বেনজিন। দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি তড়িৎযোজী যৌগের নাম হচ্ছে খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড। কোন মৌলের তড়িৎযোজী সমযোজী 2 প্রকার বন্ধন লক্ষ্য করা যায়? ফ্লোরিনের ক্ষেত্রে। সমযোজী বন্ধনের মডেল উপস্থাপন করেন গিলবার্ট নিউটন লুইস। এবং কোন পরমাণু ইলেকট্রন গ্রহণ ও বর্জনের মাধ্যমে আয়নে পরিণত হয়ে সুস্থিতি লাভ করে এবং আয়নীয় বন্ধনের ধারণা দেন বিজ্ঞানী কোসেল। 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্নগুলি এখানে বলা হয়েছে। আয়নীয় যৌগের 2টি বৈশিষ্ট্য, সমযোজী যৌগের 2টি বৈশিষ্ট্য, আয়নীয় সমযোজী যৌগের 2টি পার্থক্য এবং এখানে কতগুলো যৌগের নাম দেওয়া রয়েছে: সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, জল, কার্বন ডাইঅক্সাইড,
অ্যামোনিয়া, মিথেন, নাইট্রোজেন, এই কোনগুলি তড়িৎযোজী এবং কোনগুলি সমযোজী বলতে হবে এবং লুইস ডটের সাহায্যে তাদের কিন্তু চিত্রগুলো দেখাতে হবে। এখান থেকে তোমাদের দুটি পড়ার সম্ভাবনা রয়েছে। ডেটের 3 নম্বরের প্রশ্ন তোমাদের এতগুলো দিয়ে দিচ্ছে, এগুলোর মধ্যে থেকেই কিন্তু কমন পেয়ে যাবে। প্রাত্যহিক জীবনে ব্যবহৃত হয় এমন একটি সমযোজী ও একটি তড়িৎযোজী যৌগের নাম এবং সংকেত লেখো। সমযোজী যৌগ হচ্ছে জল এবং তড়িৎযোজী যৌগ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এবার Na ও Na প্লাসের মধ্যে কোনটি বেশি সুস্থিত এবং কেন? কঠিন NaCl তড়িৎ পরিবহন করে না কেন? আয়নীয় যৌগের ক্ষেত্রে সংকেত ওজন যথাযথ কেন? তবে 24 এই প্রশ্ন পড়ে গেছে, পড়ার সম্ভাবনা নেই। রাসায়নিক বন্ধন কাকে বলে এবং অষ্টক সূত্র কাকে বলে? 2024 এই প্রশ্ন পড়ে গেছে। তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, এখান থেকে অবজেক্টিভ প্রশ্ন দেওয়া রয়েছে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের আয়ন পরিবহন, যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের আয়নটাই কিন্তু তড়িৎ পরিবহন করে। তড়িৎ পরিবাহীর ইলেকট্রন কিন্তু তড়িৎ পরিবহন করে। যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে ভোল্টামিটার বলে। ধনাত্মক তড়িৎদ্বারকে অ্যানোড বলে, ঋণাত্মক তড়িৎদ্বারকে ক্যাথোড বলে। জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে অক্সিজেন এবং ক্যাথোডে হাইড্রোজেন উৎপন্ন হয়। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ প্রেরণ করে, কিন্তু তড়িৎ পরিবাহী কঠিন অবস্থায় তড়িৎ প্রেরণ করে। এখানে তড়িৎ পরিবাহী আর তড়িৎ বিশ্লেষ্য পদে পার্থক্য করলে তোমরা করতে পারবে। জৈব যৌগগুলি সাধারণত তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ আর অজৈব যৌগগুলি সাধারণত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড মৃদু জলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। সোডিয়াম ক্লোরাইড তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যে ধাতুর উপর প্রলেপ দেওয়া হয় তাকে ক্যাথোড নিতে হবে এবং তড়িৎ বিশ্লেষণ প্রকৃতপক্ষে জারণ বিজারণ প্রক্রিয়া। ক্যাথোড তড়িৎদ্বারে বিজারণ ঘটে, অ্যানোড তড়িৎদ্বারে জারণ ঘটে। অ্যানোডের জারণ এবং ক্যাথোডের বিজারণ। তড়িৎ বিশ্লেষণের সময় সমপ বা ডিসি তড়িৎ ব্যবহার করা হয়। গ্রাফাইট অধাতু হলেও তড়িৎ প্রেরণ করে। তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। গ্রাফাইট অধাতু হলেও একে তড়িৎ দ্বার রূপে ব্যবহার করা হয়। এবার 2 এবং 3 নম্বরের প্রশ্ন কিছু দেওয়া রয়েছে। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি এখানে মনে রাখতে হবে কোনগুলো কি। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো কি কি, কারণ এখানে তোমাদের কিছু তড়িৎ বিশ্লেষ্য কিছু অবিশ্লেষ্য বলবে, কোনগুলো তড়িৎযোজী এবং কোনগুলো তড়িৎ বিশ্লেষ্য, কোনগুলো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ তোমাদের বলতে হবে। তড়িৎ বিশ্লেষণ কাকে বলে উদাহরণ দাও। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলে উদাহরণ দাও। তড়িৎ লেপন কি? তড়িৎ বিশ্লেষণের দুটি প্রয়োগ লেখো। লোহার উপর নিকেলের প্রলেপিত অ্যানোড ও ক্যাথোডে কি ব্যবহার করবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধাতু ও তড়িৎ বিশ্লেষণের দুটি পার্থক্য লেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড ও ক্যাথোডে কি ব্যবহার করবে? আর কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড এবং ক্যাথোড হিসেবে কি ব্যবহার করবে? এবারে অষ্টমের 4 নম্বর অধ্যায়, অষ্টম অধ্যায় 4র্থ সাব ইউনিট পরীক্ষাগারের রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। এখানে ওলিয়ামের সংকেত হচ্ছে H2SO7। নাইট্রোজেন গঠিত সার হলো ইউরিয়া। কিপ যন্ত্রে প্রস্তুত করা হয় HCl গ্যাস। জলে সর্বাধিক মাত্রায় দাব্য হচ্ছে অ্যামোনিয়া। নেসলার বিকারক সঙ্গে বিক্রিয়া করে বাদামি বর্ণ ধারণ করে অ্যামোনিয়া। লাভলাক পদ্ধতিতে HCl প্রস্তুতি কাঁচামাল হলো সোডিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়ার ব্যবহৃত করা হয় না চেতনাশক ঔষধ রূপে। ওলিয়ামকে সংগ্রহ করা হয় লেডের আস্তরণযুক্ত ট্যাঙ্কে। লাইকার অ্যামোনিয়া দ্রবণে অ্যামোনিয়ার পরিমাণ থাকে 35%। এটা হচ্ছে নেসলার দ্রবণে হচ্ছে অ্যামোনিয়া প্রবাহিত করলে দ্রবণটি বাদামি বর্ণ ধারণ করবে। অ্যাকোয়া রিজিয়া বলে রয়্যাল ওয়াটারকে। ধূম্রমান সালফিউরিক অ্যাসিড এর নাম পাইরোসালফিউরিক অ্যাসিড। ইউরিয়ার রাসায়নিক নাম কার্বাইড এবং অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং নীল হয়ে যায়। আর্দ্র অ্যামোনিয়ামকে শুষ্ক করতে ব্যবহার করা হয় ক্যালসিয়াম অক্সাইড। নাইট্রোজেন গ্যাস জলে নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। লেড অ্যাসিটেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড যোগ করলে কালো বর্ণ অধক্ষেপ পড়ে। নেসলার বিকারক অ্যামোনিয়া গাছের সম্পূর্ণরূপে বাদামি বর্ণ হয়ে যায়। হাইড্রোজেন সালফাইড গ্যাস কিপ যন্ত্রে প্রস্তুত করা হয়। উচ্চ উষ্ণতায় অ্যামোনিয়া ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। ম্যাগনেসিয়ামের সঙ্গে হাইড্রোজেন সালফাইড গ্যাস পর্যায়ে ফসফরাস পেন্টঅক্সাইড দ্বারা শুষ্ক করা হয়। অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। পাইরোসালফিউরিক অ্যাসিডকে ওলিয়াম বলে, যেটাকে H2SO7 যার সংকেত। স্পর্শ পদ্ধতি সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে যে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড অনুঘটক ব্যবহার করা হয়। 2 নম্বরের প্রশ্ন, নাইট্রোলিন কি, এর ব্যবহার লেখো। ধূম্রমান নাইট্রিক অ্যাসিড কি, অম্লরাজ কি, ব্যবহার লেখো। গাঢ় নাইট্রিক অ্যাসিডের বোতলের মুখে একটি অ্যামোনিয়া সিক্ত কাজদণ্ড প্রবেশ করে ধোঁয়ার সৃষ্টি হয়, এবং অ্যাসিডটি কি, সাদা ধোঁয়ার উৎপন্ন
হয় কেন? অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়া জলীয় দ্রবণ যোগ করলে কি ঘটবে? তরল অ্যামোনিয়া একটি ব্যবহার লেখো। নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতির অ্যামোনিয়ার সঙ্গে কি মেশানো হয়? ইউরিয়া প্রস্তুতিতে প্রারম্ভিক দ্রব্যগুলি কি কি? লেড অ্যাসিডের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস জ্বালানো করলে কি ঘটবে? অ্যামোনিয়াম আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালানো করলে কি ঘটবে? সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালানো করলে কি ঘটবে? এবারে আমরা 3 নম্বরের প্রশ্ন বলবো, অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্পর্শ পদ্ধতিতে সালফিক অ্যাসিড প্রস্তুতি সমীকরণ সহ বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইউরিয়ার প্রধান ব্যবহারগুলি উল্লেখ করো। পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুতির প্রয়োজনীয় দ্রব্য, বিক্রিয়া, শর্ত, সমীকরণ এবং সংগ্রহ লেখো। পরীক্ষাগারে অ্যামোনিয়ার প্রধান ব্যবহারগুলি উল্লেখ করো। এবার ধাতুবিদ্যা থেকে তোমাদের 5 নম্বরের প্রশ্ন করার কথা, তবে এখানে ধাতুর অ্যালুমিনিয়াম ধাতু, তার ব্যবহার, তার আকরিক এবং তার ধাতু সংকরের নাম এরকমভাবে তোমরা মনে রাখবে, যাতে করে কোনো সংকর পড়লে করতে পারবে। তাহলে এখানে জিঙ্কের ব্যবহার, জিঙ্কের আকরিক, জিঙ্কের ধাতু সংকর ধাতু এবং তার ব্যবহার। তামারও ক্ষেত্রে তোমাদের এখানে মোট 4টি দেওয়া রয়েছে, লোহার ব্যবহার ইত্যাদি। অবজেক্টিভ প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, আমি আর বলছি না, তোমরা দেখে নাও। মরিচা কি? থার্মিট পদ্ধতি ব্যবহার, থার্মিট পদ্ধতির কলঙ্কিন ইস্পাত কাকে বলে? এই সমস্ত প্রশ্নগুলো দেওয়া রয়েছে। এবারে লাস্ট অধ্যায় হচ্ছে জৈব রসায়ন, এখান থেকে 8 নম্বরের প্রশ্ন করবে। অবজেক্টিভ প্রশ্নগুলো দেখো, বড় প্রশ্নগুলো দেখে নাও। উত্তরের পিডিএফ এর প্রয়োজন হলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। এখান থেকেই তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। 80% প্রশ্ন কমন হয়ে যায় নোটস থেকে। মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া 2024-এ পড়ে গেছে, আর পড়াশোনা নেই। ডিনিচার স্পিরিটও পড়ে গেছে।